প্রথমে জানিয়ে রাখি, যারা প্রথম পর্ব দেখেননি তারা এই বর্ণনাটি দেখবেন না, কেননা এই মুভির প্রথম অংশ না দেখলে দ্বিতীয় অংশ আপনারা বুঝতে পারবেন না। আর প্রথম অংশের লিঙ্ক আপনি ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন, তাই এটা দেখার আগে প্রথম অংশটি দেখে আসুন। গল্পের শুরুতে আমরা সেই সাংবাদিক বুদিম্যানকে দেখতে পাই, যে প্রথম পর্বে রিনিদেরকে সেই শয়তানের হাত থেকে বাঁচিয়েছিল। এখানে সময়টা দেখানো হয় 1955 সালের 17 এপ্রিল, যে সময়ে বুদিম্যানকে পুলিশ একটি জায়গায় নিয়ে যাচ্ছিল। চারপাশে অসংখ্য কবর দেখলে সে বুঝতে পারে তারা একটি কবরস্থানের কাছে এসেছে। এরপর তাকে একটি ভবনের কাছে নিয়ে আসা হয়, যেখানে আগে থেকে উপস্থিত ছিল হেরুক উসমান নামের এক পুলিশ, যে বুদিম্যানেরই একজন ভালো বন্ধু। তার নির্দেশেই তাকে এখানে আনা হয়েছে। বুদিম্যান নিয়ে আসার ব্যাপারে জিজ্ঞাসা করলে হেরু তখন তাকে সেই ভবনের ভেতরে নিয়ে যায়। এরপর দরজা খুলে ভেতরে যেতেই তার বুকটা যেন কেঁপে ওঠে, কেননা পুরো ঘর জুড়ে ছিল অসংখ্য লাশ, যেগুলো কবর থেকে উঠে এসেছে। হেরু জানায় আজকে সকালে ভবনের দারোয়ান সবার প্রথম এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখে, আর এটা দেখার পর থেকেই সে পাগলের মতো আর্তনাদ করে যাচ্ছিল। আর তার চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখে তার সম্পূর্ণ চুল কালো থেকে সাদা হয়ে গেছে। এরপর বুদিম্যান সেই লাশের অনেকগুলো ছবি তুলে নেয়। সব লাশগুলোই একটি দেয়ালের দিকে মাথা নত করে একইভাবে ছিল। লাশগুলোর এমন অবস্থা দেখে বুদিম্যান বাইরে এসে বমি করতে থাকে। এরপর তার বন্ধুকে বলে এটা হয়তো কোনো পাগল সাইকোর কাজ, তাই সে হেরুকে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে হেরু জানায় এটা আপাতত সম্ভব হচ্ছে না, কেননা আগামীকাল দেশে একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হবে, তাই এই লাশগুলোকে কবর দিয়ে সম্পূর্ণ ঘটনাটি ধামাচাপা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এতে বুদিম্যান বলে যদি সে খবরটা পাবলিশ না করতে পারে তাহলে তাকে কেন ডেকে নিয়ে আসা হয়েছে। এ সময় হেরু তাকে একটি জায়গা দেখায়, যেখানে প্রথম পর্বে দেখানো সেই লাল রঙের বীজগুলো পড়েছিল। অদ্ভুত ব্যাপার হলো সেখানে অনেকগুলো পায়ের ছাপ ছিল, যেগুলো সোজা সেই ভবনের দিকে গিয়েছে। এর অর্থ হলো সেই লাশগুলো নিজে থেকে কবর থেকে উঠে এখানে এসেছে। হেরু বলে সামনে হয়তো অনেক ভয়ঙ্কর কিছু একটা ঘটতে চলেছে, যার ফলে সকলেই আমরা বিপদে আছি। তাই সে চায় এই খবরটা যেন মানুষের কাছে ছড়িয়ে পড়ে, কিন্তু অপরমহল থেকে এই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তাকে কড়া নির্দেশ দিয়েছে। সে চাইলেও কিছুই করতে পারছে না, তাই সে বুদিম্যানকে একটি নতুন নিউজপেপার বা ম্যাগাজিন খুলে সেখানে এইগুলো ব্যাপারে লিখতে বলে। সে এতে রাজি হলে এখান থেকে আমরা জানতে পারি বুদিম্যান কেন মায়া নামে সেই ম্যাগাজিনে শয়তান এবং তাকে পুজো করা সেই কালক্রুপ নিয়ে লেখালেখি করত। এবং অবাক করার বিষয় হলো এই লাশগুলো যেদিকে মাথা নত করেছিল সেই দেয়ালে ছিল একটি মহিলার ছবি, যে প্রথম পর্বে রিনিদের ভয় দেখাতো। আর অবাক করার বিষয় হলো এই ছবিতে থাকা মহিলাটি দেখতে একদম রিনিদের মায়ের মতো। এখন গল্পটি বর্তমানে চলে আসে, যেটা হলো 1984 সালের 15 এপ্রিল, অর্থাৎ প্রথম পর্ব শেষে রিনিরা পালিয়ে আসার 3 বছর পরের ঘটনা। এবং রিনি এখন একটি কারখানায় ছোটখাটো কাজ করে, কেননা তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এখানে রিনির বস রিনিকে এই কাজ বাদ দিয়ে নতুন করে একটি কলেজে ভর্তি হতে বলে, যেন সে পড়ালেখা শেষ করে এখানে ভালো একটি পোস্টে চাকরি করতে পারে। রিনি ব্যাপারটা ভেবে দেখবে এটা বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে পৌঁছানোর জন্য সে বাসের অপেক্ষা করছিল। তখন শহরে দুটো ব্রেকিং নিউজ প্রচার করা হচ্ছিল। প্রথমটা হলো একজন রহস্যময় কিলার ট্যাটু করা মানুষদেরকে গুলি করে মেরে ফেলছে, যাকে পুলিশ অনেক চেষ্টা করেও ধরতে পারছে না। আর আরেকটি হলো কিছুদিনের মধ্যেই দেশে এক ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে, আর এটা নিয়ে সকলকে সতর্ক করা হচ্ছিল। যাই হোক, এরপর রিনি মান্দারা নামের একটি অ্যাপার্টমেন্ট যেখানে সে থাকে সেখানে চলে আসে, যেটা একদম সমুদ্রের কাছে অবস্থিত। কিন্তু অবাক করার বিষয় হলো মান্দারা অ্যাপার্টমেন্টের আশেপাশে অন্য কোনো ভবন ছিল না। আর এখানে যারা বসবাস করে তারা প্রত্যেকেই রিনিদের মতো নিম্ন মধ্যবিত্ত অথবা দরিদ্র মানুষ। রিনি এখানে তার বাবা ও বাকি 2 ভাই বন্দি ও টনির সাথেই থাকে, এবং তাদের ছোট ভাই ইয়ান কিন্তু এখনও নিখোঁজ। প্রথম পর্বে সেই ঘটনার পর থেকে তার ছোট ভাইয়ের সাথে তাদের কারো দেখা হয়নি। রিনি তার ফ্ল্যাটে চলে আসলে বিষ্ণু নামের একটি ছেলে ও তার মাকে দেখতে পায়,
যারা রিনিদের পাশের ফ্ল্যাটেই থাকে। এবং বিষ্ণুর মা যেহেতু কথা বলতে পারত না, তাই রিনি তার সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতো। এদিকে বন্দি তার দুই বন্ধু আরি ও অ্যান্ডির সাথে মাঠে খেলছিল। খেলার এক পর্যায়ে সে মাটি খুঁড়ে একটি কবরের ফলক দেখিয়ে বলে এখানে হয়তো কোনো কবরস্থান ছিল, কিন্তু ফলকটিতে কোনো নাম লেখা ছিল না বলে বন্ধুরা বন্দির কথা হেসে উড়িয়ে দেয় আর তাকে উপহাস করে বলতে থাকে এখানে যদি সত্যিই কোনো কবরস্থান হতো তাহলে আর তো এই বিল্ডিং তৈরি করা হতো না। এমন সময় সেখানে আরির বাবা চলে আসে আর আরিকে চর মেরে বলে এখনই যেন সে বাড়িতে গিয়ে রান্নার কাজ করে। আসলে আরির বাবা খুবই নিষ্ঠুর ছিল, সে প্রায় আরি ও তার মাকে মারধর করত। এরপরে আমরা টনিকে দেখতে পাই। সে এই ভবনেরই তারি নামের একটি মেয়েকে খুব পছন্দ করে, এজন্য তার সাথে কথা বলার উদ্দেশ্যে তার পিছু নিতে নিতে তারির ফ্ল্যাট পর্যন্ত পৌঁছে যায়। তারিও বিষয়টি বুঝে যায়, তখনই তাকে ধরে জিজ্ঞাসা করে সে কেন এমনটা করছে। টনি নার্ভাস হয়ে তাকে বলে তার যদি কোনো দরকার হয় তাহলে সে যেন তাকে জানায়। এ সময় তারি বাড়ির ভেতর থেকে একটি রেডিও বের করে এনে সেটাকে ঠিক করে দিতে বলে। এরপর তারি রেডিওটি সেরে দেওয়ার কথা বলে তার মুখের ওপরেই দরজা বন্ধ করে দেয়। কিন্তু তাতে কি হয়েছে, টনি যেন এতেই স্বর্গীয় এক সুখ পাচ্ছিল। তার এমন অবস্থা দেখে দুই ভাই বোন হাঁ করে তাকিয়ে দেখে। সন্ধ্যাবেলায় রিনির বাবা কাজ শেষ করে বাড়ি ফিরে আসে এবং প্রতিদিনের মতোই তার সুটকেসটি একটি ড্রয়ারের ভেতরে রেখে তালা দিয়ে দেয়। আর সে আসলে কি কাজ করে এটা কিন্তু তার সন্তানদেরকে কখনোই বলতো না। ডিনারের সময় টনি বাবাকে বলে দেয় বন্দি আবারও মাটি খুঁড়ে বের করছে কবর। আসলে প্রথম পর্বে তাদের সাথে ঘটে যাওয়া ভয়ানক সেই ঘটনা কোনোভাবেই সে বলতে পারছে না, তাই সব সময় তার মনে একটি ভয় লেগে থাকতো বলে মাটি খুঁড়ে সে চেক করত কোনো কবর আছে কিনা। এই সময় রিনি তাদেরকে শান্ত করে বলে তাদের সাথে যে ঘটনাগুলি ঘটেছে এটা আর কখনোই ঘটবে না, তাই তারা যেন এই বিষয়গুলো নিয়ে আর চিন্তা না করে। এরপর নিউজে দেখানো হয় আগামীকাল অর্থাৎ 16 তারিখ সেই বড় ঝড়টি উপকূলে আঘাত হানতে চলেছে, যেটা শুনে রিনিরা বেশ চিন্তায় পড়ে যায়। কিন্তু তারা যেহেতু ভবনের ওপরের তলায় থাকে তাই বাবা তাদেরকে আশ্বস্ত করে যে তারা নিরাপদে আছে। এরপর রিনি ময়লা ফেলার জন্য যাচ্ছিল, তখনই 7 নম্বর ফ্লোরে সে লক্ষ্য করে এই ফ্লোরের সকল ফ্ল্যাটের দরজাগুলি খোলা, এমনকি মানুষগুলোকেও একটু অন্যরকম মনে হচ্ছিল। তাই সে তাড়াতাড়ি ময়লা ফেলে পেছনে ঘুরতে দেখে সকলে রুম থেকে বেরিয়ে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে তারা পুনরায় ঘরের ভেতরে চলে যায়। কিন্তু রিনি যখন ফিরে যাচ্ছিল তখন সে দেখে সবকিছু আগের মতো স্বাভাবিক আছে, যেন একটু আগে কোনো কিছুই হয়নি। এই অদ্ভুত ঘটনাটি দেখে সে ভয় পেতে শুরু করে। এদিকে টনি ও বন্দি টিভিতে নিউজ দেখছিল। এই সময় সেখানে সেই রহস্যময় কিলারের খবর প্রচার করা হয়, আর সেখান থেকে আমরা জানতে পারি 1981 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 2000-এরও বেশি মানুষকে সেই কিলার গুলি করে মেরে ফেলেছে, যারা সবাই ক্রিমিনাল এবং তাদের শরীরে ট্যাটু আঁকা ছিল। তাই টনির মতে সেই কিলার সম্ভবত কোনো আর্মি অথবা পুলিশ হবে। এই কারণে সে বেছে বেছে শুধুমাত্র ক্রিমিনালদেরই হত্যা করছে। এরই মধ্যে রিনিও তার ফ্ল্যাটে ফিরে আসে। তার মুখে ভয়ের ছাপ এখন স্পষ্ট, কিন্তু টনিরা ভয় পাবে দেখে তাদেরকে এসব কিছুই বলে না। এরপরে আমরা বিষ্ণু নামে সেই ছেলেটিকে দেখতে পাই। সেও ময়লা ফেলার জন্যই ডাস্টবিনে এসেছে। ময়লা ফেলার দরজাটি খোলার চেষ্টা করলে দেখে সেটি খোলা যাচ্ছে না, তাই সে ফিরে যাচ্ছিল। ঠিক তখনই দরজাটি একাই খুলে যায়। সে একটু ভয় পেলেও ময়লা তো ফেলতে হবে, তাই সে ময়লাগুলো ফেলে দেয়, কিন্তু ময়লাগুলো সেখানে আটকে যায়। এজন্য সে চেষ্টা করে সেই ময়লাগুলো সেখান থেকে ছাড়িয়ে দেওয়ার। হঠাৎ কিছু একটা যেন তাকে টেনে নিয়ে যাচ্ছিল। এমন সময় সে শুনতে পায় তার মৃত বাবার কণ্ঠ। সে বিষ্ণুকে বারবার বলছিল দরজাটি খোলো বিষ্ণু, কবরের ভেতরে অনেক কষ্ট। বিষ্ণু বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর অবশেষে সে সেখান থেকে বেরিয়ে আসে আর দরজাটি বন্ধ করে দেয়। কিন্তু দরজাটির ভেতর থেকে কে যেন অনবরত খোলার চেষ্টা করছিল। বাচ্চা ছেলেটি একা এখানে বসে ভয়ে তার গলা শুকিয়ে যাচ্ছিল। তখনই পেছনে তার বাবার আত্মা এসে বলে দরজা খোলো। ছেলেটি ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে শুরু করে। এখন সময় মাঝরাত। টিভি দেখতে দেখতে রিনি ঘুমিয়ে পড়েছে, কিন্তু টিভি
এখনো চলছিল। হঠাৎ টিভিতে সেই মহিলার ছবি ভেসে ওঠে, যাকে মুভির শুরুতেই দেখানো হয়েছিল। পরের দৃশ্যে আমরা বুদিম্যানকে দেখি। এখানে আমরা দেখি পুলিশ কমান্ডার হেরো তাকে একটি পার্সেল পাঠিয়েছে, যার ভেতরে বেশ কিছু জিনিস আর একটি চিঠি আছে। সেখান থেকে আমরা জানতে পারি হেরো মারা গেছে, কিন্তু কিভাবে? আত্মহত্যা করে। এটা কিভাবে সম্ভব? বুদিম্যান যেন বিষয়টি বিশ্বাসই করতে পারছিল না। চিঠিতে আরও লেখা ছিল, নিজের পরিবারকে বাঁচানোর জন্য বাধ্য হয়ে সে এই পথ বেছে নিয়েছে, কেননা গত 13 বছর ধরে সে শয়তান এবং তাকে অনুসরণ করা সেই কাল্ট গ্রুপ সম্পর্কে অনেকগুলো তথ্য সে সংগ্রহ করেছে। অর্থাৎ মুভির শুরুতে দেখা সেই লাশগুলোকে দেখার পর থেকে সে এই বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করছিল। কিন্তু এই বিষয়গুলো কাল্ট গ্রুপের সদস্য জানার ফলে তার পরিবারের ওপরেও নেমে আসে বিপদ, যার কারণে সে বাধ্য হয় আত্মহত্যা করতে। এজন্য সকল তথ্য প্রমাণ সে বুদিম্যানকে পাঠিয়ে দিয়েছে, যেন তারপরে এখন বুদিম্যান এগুলো নিয়ে অনুসন্ধান করে। এর ভেতরে অনেক প্রাচীনকালের একটি অদ্ভুত হাতিয়ার দেখতে পাই। এছাড়া কাগজে বেশ কিছু চিহ্ন ছিল, আর একটি কাগজে ভয়ানক একটি দৃশ্য আঁকা ছিল, যেখানে এক ব্যক্তির 4 হাত পা বেঁধে ঘোড়ার সাথে লাগিয়ে টেনে তাকে ছিঁড়ে ফেলা হচ্ছিল। এর সাথে অনেকগুলো ছবির মধ্যে আমরা রিনির বাবা সহ আরও বেশ কিছু মানুষদের দেখতে পাই। কিন্তু এর থেকেও অদ্ভুত ব্যাপার হলো, তারা এখন যে ভবনে থাকে সেই ভবনের ছবিও এখানে পাঠানো হয়েছে। এতে বুদিম্যান বুঝতে পারে রিনিদের সাথে আবারও খারাপ কিছু ঘটতে চলেছে। অন্যদিকে আমরা দেখি ফ্ল্যাটের মানুষগুলো লিফটের জন্য অপেক্ষা করছিল। এরই মধ্যে একজন মহিলার হাত থেকে অনেকগুলো কয়েন পড়ে লিফটের এক কোণা দিয়ে, সেখানে ভাঙা জায়গা দিয়ে পড়ে লিফটের একদম নিচে চলে যায়। এর পাশেই আরির ছোট বোন বিনা ও তার বন্ধুরা খেলা করছিল। শব্দ শুনে তারাও বিষয়টি লক্ষ্য করে। ওদিকে বন্ধুরা খেলার জন্য আরিকে ডাকতে গেলে দেখে আরি ও তার বাবার মধ্যে অনেক ঝগড়া হচ্ছে। তখন আরি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে আসলে তার বাবাও তাকে মারার জন্য বেরিয়ে আসে। এতে বন্ধুরা ভয়ে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে থাকে, আর এদিকে আরির বাবা তাদেরকে ধরার জন্য লিফটে উঠে পড়ে। অপরদিকে টনি ও তার বাবাও নিচে যাওয়ার জন্য লিফটে ওঠে, কিন্তু লিফটের ভেতরে ছিল তারি, আর সে বেরিয়ে টনিকে ধরে নিয়ে যেতে থাকে, তার সাথে কথা আছে। তাই টনি বাবাকে যেতে বললে তার বাবা লিফটেই থাকে। একই লিফটে ছিল বিষ্ণু ও তার মা। ভবনের বাকি লিফটগুলো নষ্ট হওয়ার ফলে সকলেই এই একটা লিফট ব্যবহার করত। হঠাৎ লিফট নষ্ট হয়ে যায়। অপরদিকে নিচের তলায় যখন মানুষজন লিফটের জন্য অপেক্ষা করছিল, তখনই লিফটের দরজা খুলে যায়, কিন্তু সেখানে লিফট ছিল না। তাদের মধ্যে একজন ওপরে তাকিয়ে দেখে লিফট ওপরে আটকে আছে, সেটা আর নামছে না। তাই তারা সিঁড়িতে যাবে বলে সেখান থেকে চলে যায়, কিন্তু লিফটের দরজা তখনও খোলা ছিল। একটু দূরেই বাচ্চা মেয়েরা এখনও খেলা করছিল। তারা আস্তে আস্তে সেই লিফটের দরজার সামনে আসে এবং লক্ষ্য করে নিচে সেই কয়েনগুলো পড়ে আছে। বাচ্চাদের সামনে এতগুলো পয়সা, এটি দেখেই তারা ঝাঁপিয়ে পড়ে কয়েনগুলো নেয়ার জন্য। এদিকে ওপরে থাকা লিফট থেমে থেমে নিচে নামছিল, এমনকি কোনো বাটন কাজ করছিল না। সবাই আতঙ্কে ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। এমন সময় বিষ্ণু চেষ্টা করে উপরে ওঠার। তাদের মধ্যে একটুও ভয় হলো না, যদি লিফট হঠাৎ করে পড়ে যায় তাহলে এই বাচ্চা ছেলেটি একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তবুও বিষ্ণু অনেক কষ্টে উপরে উঠতে সফল হয়। এরপর তার মাকে সেখান থেকে বের করার চেষ্টা করে। ঠিক তখনই লিফট জোরে নিচের দিকে নেমে আসতে থাকে। নিচে থাকা বাচ্চাদের মধ্যে বিনা এটা লক্ষ্য করে আর সকলকে বলে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসার জন্য, কিন্তু বাকি বন্ধুরা সেটা লক্ষ্য করেন আর অনবরত তারা পয়সা তুলছিল। তখনই লিফট পড়ে রক্তে ভিজে যায় সেই বাচ্চা মেয়েটি। এরই সাথে লিফটের ভেতরে থাকা 10 জনের মধ্যে 9 জন মারা যায়, আর আশ্চর্যজনকভাবে একজন বেঁচে যায়। সেটা হলো রিনির বাবা। সামান্য একটু আঘাত ছাড়া তার তেমন কিছুই হয়নি। আজকের দিনটা হলো 16 এপ্রিল। খবরে আজকের দিনটার কথাই বলা হয়েছিল যে আজকে অনেক বড় একটি ঝড় আসবে। পুরো শহরে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা শুরু হয়ে যায়। অন্যদিকে আমরা এই ভবনের একজন বাসিন্দা ওস্তাদ মাহমুদকে দেখতে পাই, যিনি লিফটে মারা যাওয়া সেই 9 জন মানুষকে দাফন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর এদের মধ্যে আরির বাবা এবং বিষ্ণুর মাও ছিল। এতগুলো মানুষের মৃত্যুর কারণে পুরো মান্দারা ভবনে শোকের ছায়া নেমে এসেছে। কিন্তু
প্রচণ্ড ঝড়ের কারণে তাদের আত্মীয় স্বজনরা এখানে আসতে পারছিল না। তাই ঠিক করা হয় আগামীকাল তাদের দাফন কার্য সম্পন্ন করা হবে। এরপরে আমরা রিনিকে দেখতে পাই যে বিষ্ণুর দেখাশোনা করার জন্য তাদের ফ্ল্যাটে এসেছে। কেননা মা মারা যাওয়ার পরে বিষ্ণু এখন একদম একা হয়ে গেছে। রিনির কাছে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে। বিষ্ণু জানায় এখানে আসার আগে তারা যে বাড়িতে থাকতো সেখানে আগুন লাগার ফলে তার বাবা সেখানেই পুড়ে মারা যায়। আর তার বাবা মোটেও কোনো ভালো মানুষ ছিল না। সে প্রতিদিনই তাকে ও তার মাকে মারধর করত। তাই বিষ্ণু ও তার মা একটি গোপন সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বলতো, যেন তার বাবা কোনোভাবেই বুঝতে না পারে। এরপরে বিষ্ণু অদ্ভুত একটি বই বের করে তাকে দেখায় আর বলে সেই সাইন ল্যাঙ্গুয়েজগুলি তারা এই বই থেকে শিখেছে। আর এই বইটি সে বইয়ের দোকানে থাকা একটি সুটকেসের ভেতরে পেয়েছিল। তবে এই বইটা কিন্তু দেখতে আর বাকি সব বইয়ের মতো স্বাভাবিক ছিল না। এদিকে আমরা বুদ্ধিম্যানকে দেখি রিনিদের সাথে দেখা করার জন্য বাসের অপেক্ষা করছিল, কিন্তু কোনো যানবাহন সেদিকে যেতে চাচ্ছিল না, কেননা সে এলাকা অলরেডি বন্যার কারণে ডুবে গিয়েছে। তারপরেও বুদ্ধিম্যান সেখানে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে, কেননা সে যদি সময় মতো না পৌঁছায় তাহলে অনেক মানুষের জীবন শেষ হয়ে যাবে। এই সময় তার পাশে আমরা একটি লোককে দেখতে পাই যে তাকে জানায় ইতিমধ্যে সেখানে লিফট অ্যাক্সিডেন্টে অনেকগুলো মানুষ সেখানে মারা গেছে, আর তাই সেখানে গিয়ে কোনো লাভ নেই। এটা শুনে বুদ্ধিম্যান বলে কিন্তু সামনে এর থেকে আরও বড় ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে, তাই যেভাবেই হোক তাকে সেখানে পৌঁছাতে হবেই। আর অদ্ভুত ব্যাপার হলো এই লোকটি হচ্ছে প্রথম পর্বের একদম শেষে দেখানো সেই দম্পতিদের মধ্যে একজন। ওদিকে আমরা টনিকে দেখি যে তারই রেডিওটি ঠিক করে তাকে দিতে এসেছে। এরপরে তারই যখন রেডিওটি অন করে তখন সে শুনতে পায় রিনির মা মাওনির গাওয়া গান বাজছে, যে একসময় বিখ্যাত সিঙ্গার ছিল। হঠাৎ করে সে রেডিওর ভেতর থেকে গানের বদলে তার কান্নার শব্দ শুনতে পায়, যেখানে সে বলছিল কবরের ভেতরে তাকে অনেক কষ্ট দেয়া হচ্ছে আর তার পচে যাওয়া শরীরটাও পোকাগুলো কামড়ে কামড়ে খাচ্ছে। আর ভয়ঙ্কর কিছু একটা যেন তাকে ও তার সাথে থাকা আত্মাদেরকে প্রতিনিয়ত নির্যাতন করে যাচ্ছে। হঠাৎ সবকিছু শান্ত হয়ে যায়। এরই মধ্যে সে ঘরের কোন এক জায়গা থেকে কারো আর্তনাদের শব্দ শুনছিল। তখন সে দেখতে পায় সে নিজেকে এমন অবস্থায় দেখে দ্রুত সেখান থেকে বাইরে ছুটে আসে। বাইরে টনি দাঁড়িয়েছিল। এরপর রেডিওটি টনিকে দিয়ে বলে সে যেন এটি দূরে কোথাও ফেলে দিয়ে আসে। টনি মন খারাপ করে সেটি ডাস্টবিনে ফেলে দেয়। ওদিকে আমরা বন্দিকে আরিদের বাসায় দেখতে পাই। তখনই আলো নিভে যায়। অন্ধকারের ভেতরে তারা একটি কণ্ঠ শুনতে পায় যে বলছিল, তোমরা সবাই মাথা নত করো, খুব শীঘ্রই তার জন্ম হতে চলেছে। যেটা শুনে বন্দিরা সকলেই ভয়ে চুপ হয়ে যায়। এ সময় বিনা দরজার দিকে ইশারা করে বলে কথাগুলো সেদিক থেকে আসছিল। বন্দিরা লাইটার জ্বালিয়ে ভয়ে ভয়ে সেদিকে যায়, কিন্তু সেখানে তো কেউ নেই। তাহলে কথাগুলো বলল কে? অপরদিকে রিনি মোমবাতি নেয়ার জন্য তার বাড়িতে ফিরে আসে। সে লক্ষ্য করে তার বাবা ঘুমিয়ে আছে, আর তাই এই সুযোগে সে ড্রয়ার থেকে তার বাবার সুটকেসটি বের করে। সে জানতে চায় এর ভেতরে আসলে কি আছে যার জন্য তার বাবা সবসময় এটি লুকিয়ে রাখে। কিন্তু রিনি সেটা খোলার আগেই বাবা জেগে গেলে সেটা আর দেখা হয় না। উপায় না পেয়ে সে মোমবাতি নিয়ে পুনরায় বিষ্ণুর ফ্ল্যাটে ফিরে আসে। অন্যদিকে বন্তির আরেক বন্ধু অ্যান্ডি নিজের বাড়িতে ফিরে যেতে চাইলে তারা টর্চ লাইট জ্বালিয়ে দেখে নিচের তলা পুরোপুরি পানিতে ডুবে গেছে। এমনকি সাঁতার দিয়েও ওপারে যাওয়া সম্ভব নয়, কেননা একটি বৈদ্যুতিক তার নিচে পড়ার কারণে কেউ যদি নামে তাহলে সাথে সাথে মৃত্যু। ওদিকে টনি তার ঘরে ফিরছিল, তখনই ওস্তাদ মাহমুদের সাথে তার দেখা হয়। ওস্তাদ তাকে নিয়ে এক এক করে ফ্ল্যাটে যায় লাশের অবস্থা চেক করার জন্য, এমনকি কোথাও জানালা খোলা আছে কিনা বা সিলিং থেকে কোনো পানি পড়ছে কিনা এগুলো চেক করার জন্য। যেহেতু বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, কিন্তু তার কোমরে ব্যথা শুরু হয়ে গেলে একটি দিয়াশালাইয়ের বক্স টনিকে দিয়ে 13 তলায় গিয়ে আরও 2টি লাশ চেক করতে বলে, আর টনি বেরিয়ে পড়ে একাই। ওদিকে আমরা বন্দীদের দেখি যারা সেকেন্ড ফ্লোরে গিয়ে সকলে ফ্ল্যাট চেক করছিল, কেননা তাদের মনে হচ্ছিল হঠাৎ করে সকলে যেন গায়েব হয়ে গেছে। তারা 3 জন ছাড়া সেখানে কাউকেই দেখতে পাচ্ছিল না। বন্দীরা ফ্ল্যাটগুলো চেক করে দেখে আসলে সেখানে কেউ নেই, কিন্তু এই বিল্ডিংয়ের ম্যানেজারের ঘর খোলা ছিল। ভেতরে গিয়ে তারা লক্ষ্য করে সেখানে আরও একটি দরজা লক করা,
বন্দীরা লক খুলে সেই ঘরের ভেতরে ঢোকে, যেখানে এই ভবনের তোলা অনেকগুলো ছবি দেখতে পায়। তারা গুনে দেখে এই ভবনে রয়েছে 15টি ফ্লোর। কিন্তু অবাক করার বিষয় হলো সিঁড়িটা 14 তলায় গিয়ে শেষ। তাহলে এর ওপরের অংশটাকে ছাদ নাকি অন্য কিছু, বিষয়টি তারা বুঝতে পারছিল না। এখানে তারা 1955 সালের একটি ছবি দেখে বুঝতে পারে এখানে আসলে একটি কবরস্থান ছিল, যার ওপরেই এই বিল্ডিংটিকে বানানো হয়েছে। অর্থাৎ বন্দির কথাই সঠিক ছিল। এখানে তারা আরও একটি জিনিস লক্ষ্য করে, সব ছবিতেই 17 এপ্রিল লেখা থাকলেও প্রতিটা সালগুলি কিন্তু ভিন্ন। অর্থাৎ 29 বছর পর পর 17 এপ্রিল ভয়ঙ্কর কিছু একটা ঘটে থাকে। আপনাদের হয়তো মনে আছে মুভির শুরুতে যে লাশগুলো উঠে এসেছিল সেই ঘটনাও কিন্তু ঘটেছিল 17 এপ্রিলে। অর্থাৎ আজকে রাতেও ঘটতে চলেছে ভয়ানক কিছু, কেননা রাত 12টার পরেই 17 তারিখ হয়ে যাবে। এমনকি ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কবরগুলোর পাশে ছাতা ধরে দাঁড়ানো অনেকগুলো মানুষ দেখা যাচ্ছিল, ঠিক যেমনটা প্রথম পর্বে রিনিরা তাদের বাড়ির সামনে দেখেছিল। পরের দৃশ্যে আমরা টনিকে দেখি যে 13 তলায় গিয়ে লাশগুলো চেক করছিল। এরপর রুমের ভেতরে গেলে সে লক্ষ্য করে সিলিং থেকে একটি লাশের ওপরে পানি পড়ছে, আর তাই টনি লাশটি সরাতে যায়। তখনই চারিদিকে অন্ধকার হয়ে যায়, মনে হচ্ছিল কেউ যেন ফু দিয়ে সে আগুন নিভিয়ে দিয়েছে। সে পুনরায় আগুন জ্বালাতেই তার গায়ের লোম যেন দাঁড়িয়ে যায়, কেননা লাশগুলো এখন তাকিয়ে আছে তার দিকে। এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে টনি প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখনই ডেনু নামের একটি ছেলে সেখানে চলে আসে, যে ওই ফ্লোরেই থাকতো। এরপর সে টনিকে তার ফ্ল্যাটে নিয়ে আসে, আর দেয়ালে থাকা একটি ফাঁকা জায়গা দেখিয়ে বলে সেখানে তার মায়ের একটি কাটা চামচ পড়ে গেছে। যদি তার মা জানতে পারে তাহলে তার অনেক মার খেতে হবে। সে টনিকে সেটি নিয়ে আসার জন্য অনুরোধ করে। টনিও তাকে সাহায্য করার জন্য সেখান দিয়ে ঘরে ঢুকে চামচটি নিয়ে আসে। এমন সময় সে এখানে অনেকগুলো ছবি দেখতে পায়। এই ছবিগুলোর মধ্যে আছে সেই মহিলার ছবি যার দিকে গল্পের শুরুতে সকল লাশগুলো মাথা নত করেছিল, আর ছবির ভেতরে তার নাম লেখা ছিল রামিনম। এছাড়াও টনি সেখানে তার মায়ের গাওয়া অ্যালবামগুলো দেখতে পায়। আর অদ্ভুত বিষয় হলো টনির মা অ্যালবামের জন্য যখন ছবি তুলেছিল তখন সে রামিনমের মতো করে একই রকমভাবে সেজে ছবি তুলেছিল। এগুলো দেখে টনি ভয় পেয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে আমরা তারিকে দেখি যে অন্ধকারের ভেতরে বাড়িতে একাই ছিল। হঠাৎ সে অনুভব করে তার ঘরে কেউ আছে, কিন্তু ঘুরে তাকাতেই সেখানে কেউ ছিল না। বাইরের দিকে আসতে ওস্তাদ মাহমুদ সেখানে চলে আসে। এরপর তার সাথে ঘটে যাওয়া অদ্ভুত বিষয়গুলোর ব্যাপারে ওস্তাদকে জানায়। এগুলো শুনে ওস্তাদ তাকে নামাজ পড়ার নির্দেশ দেয়, আর তাকে এটাও জানায় যে যদি আল্লাহকে ছাড়া আর কাউকে যদি সে না ভয় পায় তাহলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না। এরপর ওস্তাদ চলে গেলে সে নামাজের প্রস্তুতি নেয়। তারই যখন অজু করছিল তখন তার কাছে মনে হয় দরজার ওপাশে অন্ধকারে কিছু একটা আছে, কিন্তু ভালো করে লক্ষ্য করলে তেমন কিছুই মনে হয় না। হঠাৎ চতুর্দিক থেকে অদ্ভুত কণ্ঠ আসতে থাকে, আর সে ভয় পেয়ে তাড়াতাড়ি অজু করে। অজু শেষ হতে সবকিছু শান্ত হয়ে যায়। এরপরে সবকিছু থেকে বাঁচার জন্য সে নামাজ পড়তে শুরু করে। নামাজের মাঝেই সে পেছন থেকে ঠান্ডা বাতাস অনুভব করে। চতুর্দিকে একদম স্তব্ধ, নিজের হৃৎপিণ্ডের শব্দও যেন সে শুনতে পাচ্ছিল। তবুও সে নামাজ বন্ধ করে না। কিন্তু সিজদাদের এক পর্যায়ে আমরা দেখতে পাই তার পেছনে কিছু একটা আছে, তবুও সে নামাজ পড়ছিল। এরপর তাড়াতাড়ি তার চারিদিকে অনেকগুলো আত্মা চলে আসে। সেতে সে প্রচণ্ড ভয়ে ওস্তাদের কথা অমান্য করেই সেখান থেকে পালিয়ে আসে। টনি ও ডিনোর সাথে তার দেখা হয়ে যায়। ওদিকে আমরা আরির বোন বিনাকে দেখতে পাই। এমন সময় ঘরের বাইরে থেকে সে একটি শব্দ শুনতে পায়। সে একাই বাইরে আসে কিসের শব্দ সেটা দেখার জন্য। ধীরে ধীরে অন্ধকারের ভেতরে সে এগোতে থাকে। তখনই সে দেখতে পায় তার 3 বন্ধুর আত্মা সামনে দাঁড়িয়ে আছে, যারা তার চোখের সামনেই মারা গিয়েছিল। ভয় পেয়ে সে ঘুরতেই পেছনেও দেখে সেই আত্মাগুলো দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে আবার সবকিছু অদৃশ্য হয়ে যায়। এরপর অন্ধকারের দিক থেকে ছুটে আসে একটি খেলনা। ভয় পেয়ে সে দ্রুত পালিয়ে গিয়ে দরজা খোলার বারবার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই দরজা খুলতে পারছিল না। ঠিক তখনই তার পেছন থেকে কে যেন তাকে ডাকছিল।
ঘুরে তাকিয়ে দেখে মনে হচ্ছে মা তাকে ডাকছে, কিন্তু তার মা তো কথা বলতে পারে না। সে লক্ষ্য করে তার মা তাকে অনবরত ডেকে যাচ্ছে, আর তাই সেও তার মায়ের কণ্ঠের দিকে যায়, কেননা সে ছাড়া তার মায়ের আর কেউ নেই। কণ্ঠটির পিছু নিতে নিতে সে লিফটের ভেতরে চলে যায়, আর তখনই লিফটের দরজাও বন্ধ হয়ে যায়। চতুর্দিকে শুধুই অন্ধকার। আর তাই সে আগুন জ্বালাতেই দেখে তার পেছনে রয়েছে সে আত্মাগুলো। তখনই আগুনটি নিভে যায়। সে আবার আগুন জ্বালায়, কিন্তু এবার সেখানে কেউ ছিল না। এমন সময় সে লক্ষ্য করে সে তো লিফটের ভেতরে নেই, বরং সে হাওয়ায় ভাসছে। হঠাৎ ওপর থেকে কেউ একজন তার নাম ধরে ডাকে। তখনই সেই লিফট ওপর থেকে পড়ে তাকে একদম পিষিয়ে ফেলে। অন্ধকারের ভেতর শুধু তার চিৎকার ছাড়া আর কিছুই শোনা যায় না। শব্দ শুনে বোঝা যায় বাচ্চা মেয়েটি সেখানেই মারা গেছে। ওদিকে রিনি বিষ্ণুকে নিয়ে আবারও তার ফ্ল্যাটে চলে আসে, আর তার বাবা যখন গভীর ঘুমেছিল তখন সে ওই সুটকেসটি চুরি করে নেয়। এতক্ষণে টনিরাও ফিরে এসেছে। এরপর তারা সকলে একসাথে হয়ে ডিনোদের ফ্ল্যাটে চলে আসে। এ সময় টনি রিনিকে পাশের ফ্ল্যাটে পাওয়া সেই ছবির অ্যালবামটি দেখায়, আর বলতে থাকে এই লোকগুলোর ছবি সে তার মায়ের ফটো অ্যালবামেও দেখেছে। এমনকি তাদের মা অসুস্থ হওয়ার আগে এই লোকগুলো প্রায়ই তাদের বাড়িতে আসতো। এর অর্থ হলো এরাই শয়তানের পূজা করা সেই কাল্ট গ্রুপের সদস্য। ছবিগুলো থেকে এটাও জানা যায় এই ভবনটি যখন নির্মাণ করা হচ্ছিল সে লোকগুলোই এর নির্মাণ কাজের দায়িত্বে ছিল। টনি এরপর সেই মহিলার ছবি দেখালে রিনিও তাদের মায়ের সাথে এই মহিলার অদ্ভুত মিল খুঁজে পায়। রিনি জানায় তাদের মা অ্যালবাম রিলিজ করার পর থেকে ধীরে ধীরে সে এই মহিলার মতোই জামা কাপড় পরতে শুরু করে, কিন্তু এর আগে সে কখনোই এভাবে সাজত না। টনি জানায় শুধু তাই না, এই ভবনের মানুষগুলো হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে। তার মতে এখানে অবশ্যই কোনো রহস্য রয়েছে। এরপর তাদের বাবার সুটকেস খোলার সাথে সাথেই প্রত্যেকের চোখ কপালে উঠে যায়। তারা লক্ষ্য করে এর ভেতরে আছে অনেকগুলো মানুষের কাটা আঙুল। এজন্যই হয়তো তাদের বাবা এটাকে সবসময় তালা মেরে রাখত। কিন্তু তার বাবা এমনটা কেন করছিল? এমন সময় তাদের বন্দির কথা মনে পড়ে, আর তাই বন্দিকে খোঁজার জন্য তারা আরিদের ফ্ল্যাটে চলে আসে। ঘরের ভেতরে তারা বিনাকে দেখতে পায়। তারা লক্ষ্য করে বিনা বাথরুমের দিকে যাচ্ছে। রিনি বারবার ডাকলেও সে কোনো সাড়া দিচ্ছিল না। এজন্য তারাও তার পেছনে বাথরুমে যায়, কিন্তু সেখানে তো সে নেই। হঠাৎ করে কোথায় গায়েব হয়ে গেল। তখনই পাশের ঘরে একটা রেকর্ড বেজে ওঠে, যে রেকর্ডে অনবরত একটি মন্ত্র পাঠ হচ্ছিল। তারা ভয় পেলেও ধীরে ধীরে দরজাটি খুলতেই তারা ভয়ে পাথর হয়ে যায়, কেননা সেখানে ঝুলছিল মিনার মায়ের লাশ। প্রচণ্ড ভয় ও আতঙ্কে তারা সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আবারও তারা বন্দিকে খুঁজতে শুরু করে। ওদিকে বন্দিরা এখনও চেক করছিল যে কোনো ফ্লোরে কেউ আছে কিনা। এ সময় তারা একটি ফ্ল্যাটের দরজা খোলা পায়, আর বন্দির টর্চ হাতে নিয়ে সেই ঘরে ঢোকে, যেখানে চেয়ারে কেউ একজন বসেছিল। তাকে বারবার ডাকলেও সে কোনো সাড়া দিচ্ছিল না। বন্দি ধীরে ধীরে তার কাছে গিয়ে চেয়ারটি ঘোরানো মাত্রই তার চেহারায় ভেসে ওঠে এক আতঙ্কের ছাপ। সে এমন কি দেখেছে যার জন্য শুধুমাত্র সে ভয় পাচ্ছে, কিন্তু তার বন্ধুরা একটুও ভয় পাচ্ছে না। বন্দি দৌড়ে পালাতে সেখানে রিনিদের দেখতে পায়। বন্দি মুক্তি যেন কিছুই বলতে পারছিল না, শুধু ওই ঘরের দিকে ইশারা করে। আর তাই রিনি ও টনিও সেখানে যাওয়া মাত্রই তাদের চোখ কপালে উঠে যায়, কেননা চেয়ারে বসেছিল গায়েব হয়ে যাওয়া তাদের ছোট ভাই ইয়ান। এদিকে অন্ধকার ঘরে এখনো ঝুলছে মিনার মায়ের লাশ। আর এই সময় রাত 12টা বাজার সাথে সাথেই সেখানে থাকা মিনার বাবার লাশ উঠে বসে। প্রত্যেকটি ঘরের লাশ গায়েব হতে শুরু করে, অর্থাৎ 17 এপ্রিল হয়ে গেছে। অন্যদিকে তারি ও দিনু বাইরে বেরোনোর রাস্তা খুঁজছিল, কিন্তু নিচের তলা পুরোটাই পানিতে ডুবে যাওয়ার ফলে এমনকি পুরো পানি কারেন্ট হয়ে গিয়েছিল। এজন্য তারি পুনরায় ওপরে চলে যায়। তখন দিনু তার পেছনে যাবে, এমন সময় ওপরে তাকাতে দেখে সেখানে দাঁড়িয়ে আছে একটি আত্মা। দিনু জিজ্ঞাসা করে, কে তুমি? কিন্তু সে আত্মাটি কোনো উত্তর দেয় না। দিনু ধীরে ধীরে তার কাছে গিয়ে স্পর্শ করতেই রামিনম গায়েব হয়ে যায়, আর সেখানে পড়ে থাকে শুধুই তার কাপড়। দিনু সে কাপড়টি নিয়ে পানিতে ফেলতেই পুনরায় সে কাপড়টি উড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে কাপড়ের ভেতর থেকে বের হওয়ার অনেক চেষ্টা করে,
তখন সামনে সেই আত্মাটিকে আবার দেখতে পায়। এতে ভয় পেছনে যেতেই সে একটি ধারালো জিনিসের উপর পড়ে সেখানেই মারা যায়। অন্যদিকে তারি যখন ওপরে যাচ্ছিল তখনই তারও আশেপাশে চলে আসে সেই লাশগুলো, যেই লাশগুলো চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরছিল। সে চিৎকার করে প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে। তখনই পুনরায় ওস্তাদের সাথে তার দেখা হয়। তারি তাকে জানায় লাশগুলো জীবিত হয়ে গেছে, আর তাই ওস্তাদ চেক করার জন্য সেখানে যায়। কিন্তু সে আর ফিরছিল না, এজন্য তারিও সেদিকে যায়। আর যেতেই দেখে ওস্তাদও এখন হয়ে গেছে জীবন্ত লাশ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে তারি সেখান থেকে পালিয়ে সেই ডাস্টবিনের ভেতরে লুকিয়ে পড়ে। তারি এতটাই ভয় পেয়েছিল যে সে শুধুই কাঁপছিল আর ভাবছিল এখান থেকে সে কিভাবে বেঁচে যাবে। তখনই সে ওপরের দিকে একটি শব্দ শোনে। অনেক ভয়ে শক্ত হয়ে সে ওপরে তাকাতেই দেখে একটি লাশ তার দিকে তাকিয়ে আছে, আর সেই লাশের মুখ দিয়ে বেরিয়ে আসছিল একটি বাচ্চা। এতে ভয়ে তারির হাত ফসকে গিয়ে সে সেখান থেকে নিচে পড়ে পুরো শরীর ভয়ঙ্করভাবে বেঁকে সেখানেই মারা যায়, ঠিক যেমনটা সে তার ঘরে দেখেছিল। ওদিকে টনি ও রিনি কথা বলছিল যে এখন কি হবে। রিনি বলে যত যাই হোক সে তাদের ছোট ভাই। এরপর তারা ঘরে এসে ইশারা ইয়ানের সাথে কথা বলে যে সে এখানে এলো কিভাবে। ইয়ান বলে তার কিছুই মনে নেই, কেননা ঘুম থেকে উঠে দেখে সে এখানে আছে। আপনাদের হয়তো মনে আছে প্রথম পর্বে শেষে আমরা জানতে পেরেছিলাম ইয়ান আসলে বোবা নয়, সে ভালো মতোই কথা বলতে পারে। কিন্তু রিনি এ ব্যাপারে তাকে প্রশ্ন করলে ইয়ান বলে সে কথা বলতে পারে না। এরপর তারা সবাই ইয়ানকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সামনে চলে আসে তাদের বাবা। বাবাকে দেখে ভয়ে তারা পেছনে যাচ্ছিল। এ সময় তাদের বাবা সুটকেসের ব্যাপারটি তাদেরকে বোঝানোর চেষ্টা করে। সে যা কিছু করেছে তাদেরকে বাঁচানোর জন্যই করেছে। আর এখানে আমরা একটি প্রশ্নের উত্তর খুঁজে পাই, যেই প্রশ্নটি আমাদের তৈরি হয়েছিল পার্ট 1 দেখার পরে। আর সেটা হলো রিনির বাবা তার দোষ স্বীকার করে বলে সন্তান আর অর্থের লোভে তাদের মাকে সেই কাল্ট গ্রুপের সাথে জয়েন করিয়েছিল সে নিজে, যারা পূজা করে রামিনমের। এই জন্যেই তাদেরকে ওই রামিনমের সাথে একটি চুক্তি করতে হয়েছিল। সেটা হলো তাদের সর্বশেষ সন্তান 7 বছর হলেই সেই কাল্ট গ্রুপের কাছে দিয়ে দিতে হবে। এই সময় ইয়ানকে এখানে দেখে তাদের বাবা ভয়ে চমকে ওঠে। সে তাকে মারতে যাবে, এমন সময় হাতাহাতিতে হারিকেনটি ভেঙে যায়। এই অন্ধকারে চতুর্দিক থেকে তাদের দিকে এগিয়ে আসছিল সেই লাশগুলো। প্রত্যেকে ভয়ে পাগলের মতো ছোটাছুটি শুরু করে। হঠাৎ রিনিকে কেউ একজন আঘাত করে তাকে বেহুশ করে দেয়। রিনির যখন জ্ঞান ফেরে তখন সে দেখে সামনে কালো পোশাকে ঢাকা অনেক মানুষগুলোর সাথে সেই লাশগুলো দাঁড়িয়ে আছে, যাদেরকে অন্য কেউ নয় বরং ইয়ান নিয়ন্ত্রণ করছিল। আর একটা মহিলার কণ্ঠ শোনা যাচ্ছিল যে বারবার বলছিল তোমরা সবাই মাথা নত করো, খুব শীঘ্রই তার জন্ম হতে চলেছে। এরপর ইয়ান রিনিকে একটি পাতা খেতে দেয় আর বলে সে এটা খেলেই সবকিছু ভুলে যাবে। এরই সাথে তার একটি নতুন জীবন হবে, যেখানে অভাব বলে তার কিছুই থাকবে না। কিন্তু ইয়ান এখানে শুধুমাত্র রিনিকেই এই সুযোগ দিচ্ছিল, কারণ সে তাকে খুব ভালোবাসে। কেননা শয়তানের ছেলে জেনেও রিনি তাকে ভাইয়ের মতোই ভালোবাসত। ইয়ান তাকে সেই পাতাটি খাওয়ার কিছুক্ষণ পরেই রিনি তার নতুন জীবনে চলে যায়। এখন সে অনেক টাকার মালিক। কিন্তু রিনি তার পরিবারকে বাঁচানোর জন্য এই সব কিছু স্যাক্রিফাইস করে সেখান থেকে বাস্তবে ফিরে আসে। আর এদিকে ইয়ানের নির্দেশে সেই লোকগুলো ঘোড়ার মতো সেজে রিনির বাবাকে বেঁধে ফেলে, ঠিক যেন হেরুর দেয়া সেই ছবিটার মতো। এরপর এক টানে তার হাত পাগুলো শরীর থেকে ছিঁড়ে খুব ভয়ঙ্করভাবে তাকে মেরে ফেলা হয়। এরপর টনিকেও ঠিক একইভাবে মারতে যাবে, এমন সময় সেখানে চলে আসে বদিম্যান। টনিকে বাঁচানোর জন্য সে অনেকগুলো কালো বীজ সেখানে ছড়িয়ে দেয়, এতে লাশগুলো সেখানে আটকে যায়। তারা চাইলেও বদিম্যানকে ধরার জন্য সামনে এগোতে পারছিল না। তখনই তার দিকে ছুটে আসছিল রামিনমের আত্মা, আর সাথে সাথে বদিম্যান হেরুর দেয়া সে অস্ত্রটি সামনে ধরে, যেটা দেখা মাত্রই রামিনম ভয়ে দেয়ালের দিকে ছিটকে যায়। সেই অস্ত্রের সামনে তার কোনো শক্তি যেন কাজ করছিল না। এটা দেখে ইয়ান ইশারার মাধ্যমে সেই কালো ড্রেস পরা লোকদেরকে বদিম্যানের ওপরে হামলা করতে বলে। তখন বিষ্ণু তাকে ধাক্কা দেয় আর একইভাবে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে সেই লাশগুলোকে থামতে বলে। এই সময় ইয়ান বিষ্ণুর উপরে হামলা করতে যাবে, তখনই রিনি ইয়ানকে আঘাত করে। তার প্রিয় ছোট ভাইকে সে আঘাত করে। সুযোগ বুঝে তারা সবাই সেখান থেকে পালিয়ে বের হয়ে আসে।
যেখানে বুদ্ধিম্যান একটি নৌকা নিয়ে এসেছিল, যে নৌকা করে সকলেই এই মান্দারা ভবন থেকে বেরিয়ে আসে। এই সময় বুদ্ধিম্যান চমকে যাওয়ার মতো বেশ কিছু রহস্যের খোলাসা করে। সে জানায় 1955 সালে রিনির বাবা আসলে একজন পুলিশ অফিসার ছিল। তার কাজ করার সুবাদে রামিনমের এই কাল গ্রুপের ব্যাপারে সে জানতে পারে। তখন সে রিনিদের মাকে ওই কাল গ্রুপে জয়েন করায় যেন তাদের সন্তান হয় আর সে একজন ভালো স্টার হতে পারে। কিন্তু পরবর্তী সময়ে তাদের চুক্তি অনুযায়ী সন্তানকে শয়তানের কাছে না দিতে চাইলে রামিনম নামে সেই শয়তান তাদের মা মাওয়ানিকে খুব কষ্ট দিয়ে মেরে ফেলে। তাই রিনির বাবা নিজে ও সন্তানদেরকে বাঁচাতে মানুষদেরকে মেরে তাদেরকে সেই শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করছিল। অর্থাৎ খবরে প্রকাশিত সেই ক্রিমিনালদের খুন করা ব্যক্তি আর কেউ নয়, সে ছিল রিনির বাবা। আর প্রমাণ হিসেবে সেই খুন করা ব্যক্তির একটি করে আঙুল কেটে রাখত। আর শয়তানের কাছে উৎসর্গের বিষয়টি সে যেন চালিয়ে যেতে পারে, তাই লিফটে সবাই মারা গেলেও শয়তান তাকে মারেনি। বুদ্ধিম্যান আরও জানায় কাল্টের লোকগুলো তাদের বাবাকে অনেক আগেই টার্গেট করেছিল, তাই টাকা আর সন্তানের লোভ দেখিয়ে তাদেরকে বশ করে ফেলে। তবে এর পেছনে তাদের বড় একটি প্ল্যান রয়েছে, যেটা মানব জাতির জন্য এক ভয়ানক কাল ডেকে নিয়ে আসবে। আর এই রহস্যই থেকে যায়। পরদিন সকালে আমরা সেই দম্পতিকে দেখতে পাই যাদেরকে আমরা প্রথম পর্বের শেষে দেখেছিলাম রিনিদের ওপর নজর রাখার জন্য তাদের পাশের ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। এরপর যখন রিনিরা মান্দারা অ্যাপার্টমেন্টে শিফট হয় তখন তারাও সেখানে শিফট হয়। অর্থাৎ দিনু নামে সেই ছেলেটির পাশের ফ্ল্যাটে তারা থাকত। কিন্তু গতরাতে তারা এখানে ছিলই না। কিন্তু দারমিনার স্বামী বুদ্ধিম্যানকে লিফটে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনাটি জানিয়েছিল। এখন দারমিনা বলে, আমরা যেমনটা চেয়েছিলাম ঠিক সেভাবেই কাজ হচ্ছে। মানুষ এখন বিভ্রান্ত হয়ে যাবে যে তারা এখন কার পক্ষে কাজ করছে, কিন্তু আমরা ঠিক পথেই আছি। তাদের কথার মাধ্যমে আমরা আরও জানতে পারি যে প্রায় 1000 বছর ধরে তারা এই পৃথিবীতে অবস্থান করছে। এই সময় 1955 সালের একটি ছবি দেখানো হয়, যেখানেও ছিল এই দম্পতি। অবাক করার বিষয় হলো তখনও তাদের বয়সটা কিন্তু একই ছিল। অর্থাৎ তারা যে কোনো মানুষ নয় এটা একদমই স্পষ্ট। কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনও বাকি।